আচ্ছা, তোমরা আগের ক্লাসে মোটামুটি জেনেছো যে আলোর প্রতিফলনের জন্য আলোর দুটো ধর্ম আছে মেনলি, একটা আলোর প্রতিফলন এবং আর একটা আলোর প্রতিসরণ। তো সেই আলোর প্রতিফলন বা প্রতিসরণ আবার একবার একটু বলে দিই তোমাদের আগের ক্লাসের থেকে, যে আলো আমরা জানি সাধারণত সোজা পথেই চলে। যখনই আলোর এই দিক পরিবর্তনের প্রয়োজন হয় বা হয় যখন দেখি, তখনই তার উপর ডিপেন্ড করে আমরা আলোর দুটো ধর্ম দেখেছি, একটা হচ্ছে প্রতিফলন ধর্ম আর একটা প্রতিসরণ ধর্ম। তো এখন কিছু দেখে নিই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। দেখো, এখানে দুটো আমি ছবি দেখেছি, যেটা সচরাচর আমরা প্রায় বাড়ির আশেপাশে যদি পুকুর থাকে, তো তার আশেপাশে যদি গাছ থাকে পুকুর পাড়ে, তো দেখা যাবে পুকুর পাড়ে এরকম গাছের ঠিক হুবহু আর একটি গাছ যেন জলের ভেতরে আছে। বা যদি পেন্সিল কোনো গ্লাসে, স্বচ্ছ কাঁচের গ্লাসে জল রেখে তার ভিতর যদি রাখা হয়, বাইরে থেকে মনে হবে যেন পেন্সিলটি ব্রেক করে আছে বা ভেঙে গেছে। এই ঘটনাগুলো কেন হয় বা কি, এগুলো কি? আমি প্রথমে এই ছবিটাই দেখি যে গাছটা ঠিক হুবহু যেন একটি গাছ জলের ভেতর থেকে আসছে। এটাকে আমরা বলতে পারি যে প্রকৃত যে বস্তু বা প্রকৃত যে গাছ, সেই গাছের হুবহু একটি প্রতিকৃতি জলের ভেতরে যেন গঠন হয়েছে। তাহলে এই প্রতিকৃতিটাকে আমরা বলতে পারি প্রথম বস্তু বা অরিজিনাল গাছটার একটি প্রতিবিম্ব। এখানেও পেন্সিলটা ব্রেক করে গেছে মনে হচ্ছে, কিন্তু যদি আমি জলটা বের করে দেই বা পেন্সিলটাকে যদি জল থেকে বের করে আনি, দেখবো এটা ভাঙেনি। তাহলে এটা বুঝতেই পারছি এটা প্রকৃতপক্ষে পেন্সিলটা নয়, এটা পেন্সিলের একটি ছবি যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। তাহলে এটাও একটা প্রতিচ্ছবি অরিজিনাল পেন্সিলের। তাহলে এটাকেও আমরা বলবো একটা প্রতিবিম্ব। কিন্তু এই প্রতিবিম্বটা গঠন হয়েছে পেন্সিলের ক্ষেত্রে, এটা হয়েছে আলোর প্রতিসরণের জন্য, আর এখানে যেটা গঠিত হয়েছে এটা আলোর প্রতিফলনের জন্য। তাহলে প্রতিবিম্ব মূলত দুটো আলোর ধর্মের জন্যই গঠন হতে পারে, একটা আলোর প্রতিফলন ধর্ম আর একটা আলোর প্রতিসরণ ধর্ম। আচ্ছা, তোমরা সবাই মোটামুটি বাড়িতে দেখেছো, বা বলো তো তোমাদের নিয়মিত এই যে প্রতিফলন দুটো শিখে এলে, যে নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন, সেই নিয়মিত প্রতিফলনের একটি বাস্তব উদাহরণ যেটা তোমরা ঘরে দেখে থাকো, বলো দেখি কোনটা হয়। হ্যাঁ, ঠিক বলেছো, যে তোমরা বাড়িতে যে আয়নায় মুখ দেখো, সেটাই হচ্ছে একটা নিয়মিত প্রতিফলনের উদাহরণ। অর্থাৎ আমাদের হুবহু একটি প্রতিকৃতি যেন দর্পণের পেছন থেকে আসছে, তাহলে ওটা হচ্ছে আমাদের একটা প্রতিবিম্ব। তা এবং নিয়মিত প্রতিফলনের জন্য একটা দর্পণ, সমতল দর্পণ যেটা বলি, তার একটা উদাহরণ হলো ওই দর্পণী। তো এখন দর্পণ তিন ধরনের হতে পারে, একটা সমতল দর্পণ, একটা অবতল দর্পণ আর একটা উত্তল দর্পণ। তো সমতল দর্পণের ক্ষেত্রে যাদের তলটা মসৃণ হয়, যেটা আমাদের ঘরে সবার বাড়িতে আয়না আছে, সে আয়নাতে যেটা দেখি সেটা হচ্ছে সমতল, অর্থাৎ উপরের তলটা পুরো প্লেন, যার কোনো বাঁকা বা কোনো কার্ভ নেই। আমাদের এখানে দেখো, আমি ছবিতে এঁকেছি একটা, যে একদিকটা প্লেন আর একদিকে একটা দাগ কাটা দিয়েছে, এটা বইতেও পাবে। এই দাগ কাটা দেখে বুঝতে হবে যে যেদিকটা দাগ কাটা সেটা হচ্ছে দর্পণের পেছন সাইড, যেটা আমরা দেখতে পাই না। আর যেদিকটা প্লেন এঁকেছি সেটা হচ্ছে আমাদের যেদিকটা দেখতে পাই, অর্থাৎ সামনের দিকটা। তাই বইতে যখন এই ধরনের ছবি দেখবে, সবসময় মনে রাখবে যে যেটা পেছনের দিকটা, রাফ সারফেসটা, পেছনের দিকটা হচ্ছে দাগ কাটা থাকবে। এবং হুবহু আমি আরও দুটো এঁকেছি, যেটা বক্রতল বা বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে থাকে, তার জন্য দুটো করেছি, একটা কার্ভ সারফেস, একটা কনকেভ আর একটা কনভেক্স, অর্থাৎ একটা অবতল দর্পণ আর একটা উত্তল দর্পণ। যার অবতল একটা, যদি এর বাস্তব উদাহরণ দেই, তোমরা বাড়িতে স্টিলের চামচে খাওয়া দাওয়া করেছো, সেই স্টিলের চামচে যেটা দিয়ে খাবার উঠে, সেই যে দিকটায় খাবার থাকে সেদিকটা হচ্ছে অবতল, এবং তার ঠিক উল্টো দিকটা যদি ধরি সেটা হচ্ছে উত্তল। উত্তল তল আর বা পৃষ্ঠ, আর অবতল পৃষ্ঠ। এখন আমি দেখি সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে। তো দেখো, সমতল দর্পণের প্রথম আমি লিখেছি যে অসৎ প্রতিবিম্ব গঠন করে। তো সেটা কিভাবে গঠন করে? দেখো, আমি এখানে একটা মিরর নিয়েছি, প্লেন মিরর, তো সমতল দর্পণ। তো সেখানে আমি একটা টর্চের আলো ফেলেছি। তোমরা দেখো তো টর্চের আলোটা কোথা থেকে দেখতে পাচ্ছ? ঠিক আছে, আচ্ছা,
তোমরা দেখতে পাচ্ছ টর্চটা যেন দর্পণের ভেতর থেকে কোনো একটা বিন্দু থেকে আসছে, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এখন তোমরা দেখতেই পাচ্ছ যে টর্চটা যেন ভেতরে কোনো একটা জায়গা থেকে আসছে, কিন্তু ওই জায়গাটা কি আমরা ধরতে পারবো? আমরা ধরার চেষ্টা করি, দেখি দর্পণের পেছনে তো তেমন কিছু নেই, তাহলে ওটা কোথা থেকে আসছে? ওই জায়গাটা মনে হচ্ছে যেন দর্পণের ভেতরে কোনো একটা কাল্পনিক জায়গা আছে যেখান থেকে যেন আলোটা বেরিয়ে আসছে। তাহলে ওই আলোটা বা টর্চটাকে আমরা চোখে বাইরে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ওটাকে আর ধরতে পারছি না, কেবলমাত্র এটাকে দেখা যাচ্ছে। তাহলে আমরা অসৎ প্রতিবিম্ব কাকে বলি না, যেটাকে মনে হয় কোনো একটা বিন্দু উৎস থেকে আসছে, কিন্তু সেটাকে ধরা যায় না বা পর্দায় ফেলা যায় না, কেবলমাত্র দেখা যায়। এখানেও সিমিলারলি একটা কন্ডিশন ঘটছে, দেখো আলোটা যেন দর্পণের ভেতরে কোনো একটা কাল্পনিক জায়গা থেকে আসছে, কিন্তু সেটাকে আমরা ধরতে পারি না, পেছনটা কিন্তু দর্পণের পেছন পুরোটাই ফাঁকা। তাহলে এটা অসৎ প্রতিবিম্ব। তাহলে দর্পণ দ্বারা যে গঠিত প্রতিবিম্ব হয় সেটা অসৎ। এরপরে দেখো সেকেন্ড একটা পয়েন্ট, তাহলে আমরা দেখি কিভাবে? তাহলে দেখি হচ্ছে এইভাবেই যে চোখটা যখন, আমাদের তো চোখ তো আর বাঁকা পথ দেখে না, এটা নিয়মিত প্রতিফলনের সময় তোমরা জেনেছো আগের ক্লাসে যে আলো বাঁকা পথ দেখতে পায় না। তাহলে আমরা এইভাবে যেভাবে দেখতে পাচ্ছ একটা মোমবাতি দিয়ে আঁকা আছে, তো সেইভাবেই আমরা দেখতে পাই সোজা পথটা, মানে পেছনে কোনো একটা কাল্পনিক জায়গা। এবার দ্বিতীয় পয়েন্টে চলে আসি, যে দ্বিতীয় পয়েন্টে আমি বলেছি যে সমতল দর্পণ দ্বারা বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বর দৈর্ঘ্য সমান এবং সমশীর্ষ হয়। তো ধরো এখানে একটা পেন নেই, পেনটাকে দেখো তোমরা দর্পণের সামনে, যে পেনটা একটা প্রতিবিম্ব দর্পণের ভেতরে গঠন হয়েছে, দর্পণের ভেতরে একটা গঠন হয়েছে, এবং এর যে মাথাটা এবং দর্পণের ভেতরে যে প্রতিবিম্ব গঠন হয়েছে তার যে মাথা বা হেডটা একই দিকে আছে এবং এটাও নিচের দিকে আছে। তাহলে এর থেকে বলতে পারি যে এরা সমশীর্ষ, মানে এটা এবং দর্পণের ভিতরে যে প্রতিবিম্ব গঠন হয়েছে দুজনেরই মাথা একই দিকে, অর্থাৎ এরা সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করেছে। এবং এদের আকার বা এদের দৈর্ঘ্য সমান বলেছি, সেটা কিভাবে প্রমাণ করব? দেখো দর্পণের আমি স্পর্শ করে দিয়েছি প্রতিবিম্বটাকে, দর্পণের ভেতরে যে ইমেজটা ফর্ম করেছে তার দৈর্ঘ্য দেখো এর নিচ আর তার নিচ একই, এর উপরেও যা তার উপরেও তা, তাহলে এর দৈর্ঘ্য যত হবে ভিতরে সিমিলারলি ইমেজটার দৈর্ঘ্য একই হবে, অর্থাৎ এদের দৈর্ঘ্যও সমান। প্রতিবিম্ব তাহলে জানলাম কি, সমতল দর্পণের দ্বারা বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান এবং সমশীর্ষ হয়। এর পরের পয়েন্ট দেখো যে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং দর্পণ থেকে বস্তুর দূরত্বও সমান হয় সমতল দর্পণের ক্ষেত্রে। কিভাবে প্রমাণ করব? আমি একটা দর্পণের সামনে স্কেল রাখি, তোমরা দেখো দর্পণের সামনে আমি একটা স্কেল রেখেছি এবং এর গায়ে যেমন দাগ কাটা আছে বা সংখ্যাগুলো আছে 1 2 3 করে, হুবহু একটি 1 2 3 ভেতরেও দেখতে পাচ্ছি। তো এখন আমি 20 দাগের কাছে পেনটাকে রাখলাম, কতগুলো আমি জায়গায় স্পর্শ করছি তোমরা সেটা দেখো, 1 2 3, একইভাবে তোমরা কাউন্ট করো ভিতরে কত জায়গা আমাদের স্পর্শ হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এবং 20 পেনটা যে জায়গায়, একইভাবে দেখো 20টা জায়গা ভেতরেও স্পর্শ করেছি। তাহলে বলতে পারি দর্পণের সামনে যদি 20 একক দূরে থাকে তাহলে ভেতরেও একইভাবে 20 একক দূরে আছে, অর্থাৎ দর্পণ থেকে যদি পেনের দূরত্ব 20 সেন্টিমিটার হয়, একইভাবে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার আছে, অর্থাৎ সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্ব দুটো সমান হয়। আচ্ছা, এই তো হলো সমতল দর্পণের ক্ষেত্রে 3টে বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য আছে দেখো, সমতল দর্পণের ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন ঘটে, সেটা কিভাবে দেখব? কিছু আমাদের ইংরেজি যে লেটারগুলো আছে এ থেকে জেড, আমি তার মধ্যে কিছু দেখাচ্ছি, বাকিগুলো তোমরা ঘরে দেখবে হয় কি না। তো তোমরা ফার্স্টে আমার হাতেরগুলো পড়ে দেখো, পড়া যাচ্ছে কি না। তো আমি রেখেছি, দেখো কি কি রেখেছি, এবং তাকে দর্পণের ভিতরেও পড়ার চেষ্টা করবে। আমরা রেখেছি তো এই এটাকে বাইরে তোমরা পড়তে পারছো, এবার ভেতরে পড়া যায় কিনা দেখি। ভেতরেও দেখো দর্পণের ভেতরে পড়া যাচ্ছে কিনা, দর্পণের ভেতরেও তাহলে দেখো পড়ে তোমরা দেখতে পাচ্ছ এই দেখাচ্ছে,
তাহলে এটা সামনে যেভাবে দেখতে লাগে দর্পণের ভিতরেও একইভাবে দেখতে লাগে, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, তাহলে একইভাবে আরও কিছু দেখি যে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। দেখো ইউটা বাইরে পড়তে পারছো, ভেতরেও কি দেখায়, ভেতরেও দেখো ইউ দেখাচ্ছে, অর্থাৎ পড়া যাচ্ছে। এবার আর দুটো আমি দেখাই যে যাদের পড়া যায় কিনা। এটা কি এস, তাই তো? এবার এসটাকে ভেতরে পড়া যায় কিনা আমরা দেখি। এসটাকে দেখি, পড়তে পারছো তোমরা? এস মনে হচ্ছে এসের মতো নয়, খানিকটা, কিন্তু এস নয়। তাহলে আমাদের এ থেকে জেড যতগুলো আছে তার মধ্যে কিছু কিছু সংখ্যা আছে যাদের এমনি দেখতে পাই যে একই দেখায় দর্পণের ভেতরে এবং বাইরে, কিন্তু কিছু কিছু আছে যাদের একই দেখায় না। কেন দেখায় না? আরও দুটো দেখায়, আরও আমি তোমাদের দুটো দেখাবো, বাকিগুলো বাড়িতে করবে এ থেকে জেটের মধ্যে। দেখো বাইরে এটা জি, তো ভেতরে এটা কি জি? এটা কিন্তু জি নয়, জির মতোই নয়, উল্টো একদম দেখতে। তাহলে কিছু কিছু আছে যাদেরকে দেখতে একই লাগে, বা আর কিছু কিছু আছে যাদের একই দেখতে নয়। তাহলে এই দেখতে একই আর দেখতে একই নয় কেন? কারণ কারুর দেখতে এক হুবহু একই দেখতে, যেমন ইউর মাঝখান থেকে যদি আমি একটা দাগ কাটি, তার এই দিকটা যেমন এই দিকটাও তেমন, অর্থাৎ এদের দুদিকেই সমান দেখতে। তাহলে এদের উল্টে গেলেও কোনো বোঝা যায় না। কিন্তু আমি দেখিয়েছিলাম তোমাদের জি, তাই তো? জিকে মাঝখান থেকে ভাঙো, এখান থেকে ভাঙলে এদিকটা আর এদিকটা কিন্তু আলাদাভাবে দেখতে, অর্থাৎ এদের পার্শ্ব পরিবর্তন ঘটলে, মানে ডান দিকটা বাম দিকে এবং বাম দিকটা যদি ডান দিকে যায় তাহলে দেখতে আলাদা লাগবে। তাই কোন কোনগুলোর হবে আর কোন কোনগুলোর হবে না সেটা তোমরা বাড়িতে করবে। আমাদের এর বাস্তবে একটা তোমাদের দেখেছো এইরকম পার্শ্ব পরিবর্তন ঘটে, একটা উদাহরণ জানো তোমরা। দেখবে অ্যাম্বুলেন্সের সামনেটায় ঠিক এইভাবে একটা লেখা থাকে, অ্যাম্বুলেন্স লেখাটা। তো এইভাবে লেখা থাকে কেন? এটা তো পড়া যাচ্ছে না অ্যাম্বুলেন্স বলে, এটা তাহলে কি? এটা দেখি এর ভেতরে কি দেখা যায়। এর ভেতরে দেখো, এর ভেতরে লেখা আছে দেখো অ্যাম্বুলেন্স, অর্থাৎ দর্পণের ভেতরে পড়া যাচ্ছে, বাইরে কিন্তু পড়া যাচ্ছে না। তাহলে কেন হয়? তোমরা এর কারণ হচ্ছে, একটু আগেই তোমরা আগের ক্লাসে শুনেছো যে আমাদের সামনের গাড়ির ভিউ ফাইন্ডার থাকে, যাতে আমরা দেখতে পাই পেছনের গাড়ি কে আসছে। এবার যেহেতু আমাদের এটা বিপদ এর জন্য গাড়িটা ব্যবহার করা হয়, তাই যাতে সহজে বোঝা যায়, পার্শ্ব পরিবর্তন যাতে না হয়, তার জন্য কি করা হয়, পার্শ্ব পরিবর্তনটাই সামনে লেখা হয়। ফলে পেছনে যাতে সামনের যে গাড়িটা আছে সেটা দেখতে পাবে সোজাভাবে এবং বুঝতে পারবে যে এটা অ্যাম্বুলেন্স আসছে, আমাকে সাইড দিতে হবে এই গাড়িটাকে, যার জন্য এইভাবে লেখা থাকে। তো এই হলো সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যসমূহ। তো এবার দেখি যে তলটাকে যদি কার্ভ করি বা বাঁকিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটতে পারে। তলটাকে যদি আমরা কার্ভ করি তাহলে কি ঘটবে। দুটো দর্পণ নিয়েছি এবং দেখবে যে অবতল দর্পণটার ক্ষেত্রে কি ঘটে, প্রতিবিম্ব কি গঠন হয়। তো দেখি গঠন হয় কি না। তো দেখো আমি যখন দর্পণটাকে কাছে নিয়ে এসেছি, তোমরা লক্ষ্য করো এই মোমবাতির শিখাটা ঠিক ভেতরে দেখা যাচ্ছে। আমি এবার এই জিনিসটাকে একটু দূরে সরাচ্ছি, দেখতে পাই কিনা দেখব। এরপরে কি ওর ভেতরে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে মোমবাতিটা? যাচ্ছে না। তাহলে ওর কোথায় গেছে প্রতিবিম্ব? তাহলে কোথায় গঠিত হলো? দেখি কোথায় গঠিত হয়েছে। আমি একটু দূরে সরিয়ে নিই। তো এর ক্ষেত্রে কোথায় গঠিত হয়েছে? এর ক্ষেত্রে দেখো এই সময় কিন্তু আমরা ভেতরে দেখতে পাইনি, তাহলে বাইরে দেখতে পাবো কোথাও। এইটাকে আমরা যদি পর্দা ধরি তাহলে পর্দায় দেখো এই শিখাটার উল্টো একটা শিখা পড়েছে এবং দেখতে এর থেকে আকারে বড়। আর একটা বৈশিষ্ট্য কি না, এটা দেখতেও পাচ্ছি, আবার এটাকে আমরা পর্দাতেও ফেলতে পারছি। আমাদের যে এটা যদি পর্দা হয় পর্দায় ফেলতে পারছি, অর্থাৎ এটাকে আর এক ধরনের প্রতিবিম্ব বলতে পারি, যেটাকে বলা হয় সৎ প্রতিবিম্ব। এবার এটাকে আমি আরও কাছে নিয়ে আসি। এখন তো আর দেখতে পাচ্ছি না, তাহলে কোথায় গেছে? এখন দেখো এর ভেতরেই আছে, দর্পণের ভেতরেই আছে।
তাহলে এই দর্পণের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি যে একটা নির্দিষ্ট দূরত্বে থাকলে তখন আমরা পর্দায় ফেলতে পারছি, তারপরে যখন আমরা ঢুকে আসছি তখন আর পর্দায় পড়ছে না, তখন দেখা যাচ্ছে এর ভেতরে গঠিত হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট এই মোমবাতি থেকে দূরত্ব আছে যার ভেতরে থাকলে এর ভেতরে প্রতিবিম্ব গঠিত হয়, আর যার বাইরে দর্পণটাকে অবস্থান রাখলে বাইরে প্রতিবিম্ব গঠিত হয়। এই নির্দিষ্ট দূরত্বটাকে বলবো এই দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব। আচ্ছা, আর একটা দর্পণ আমি নিয়েছি যেটা উত্তল, উপরের দিকটা উত্তল, তো তার ক্ষেত্রে কি ঘটে সেটাকে দেখো, কাছে রাখলে ভেতরে দেখা যাচ্ছে। এবার এটাকে সরাচ্ছি, যতই সরাই না কেন ওটা ভেতরেই থাকবে। দেখো সবসময় ভেতরে আছে, কোনো সময় বাইরে আসেনি। তাহলে উত্তল দর্পণের দ্বারা যখনই যে প্রতিবিম্বই গঠিত হোক না কেন সেটা সর্বদাই অসৎ প্রতিবিম্ব এবং সমশীর্ষ হয়। তাহলে এর থেকে কিছু কিছু জিনিস জেনে গেলাম যে অসৎ প্রতিবিম্ব হয়ে গেলে, অসৎ প্রতিবিম্ব যারাই হবে তারা সর্বদাই সমশীর্ষ এবং দর্পণের পেছনে গঠিত হবে, আর সৎ প্রতিবিম্ব হলে সেটা পর্দায় ফেলানো যাবে এবং অবশীর্ষ হবে। বাস, বাকিগুলো পরের ক্লাসে তোমরা জানবে প্রতিসরণের জন্য যেগুলো হয়।